খুঁজে পাওয়া যাচ্ছে না এখন ড্রোন ওড়াতে গিয়ে। যা দেখিলাম ইহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই যে মিশো মিন্ত্রা এটা নিয়ে जंगल में मंगल। আজকের গল্পের শুরুটা ব্যস্ত শিয়ালদা স্টেশন থেকে, তাই 8:30 নাগাদ এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন 10:10 দার্জিলিং মেল। ঠিক সময় 12 নম্বর প্ল্যাটফর্মে এলো ট্রেন। ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম আমাদের কোচের দিকে। আমাদের কোচ B5। ট্রেনের দরজা খোলার পরই উঠে পড়লাম ট্রেনে। ঠিক 10:10 ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। কিছু দূর যাওয়ার পরই শুরু করলাম আমাদের আজকের ডিনার। ঘরে বানানো চিকেন কষা, রুমালি রুটি আর বিরিয়ানি। ডিনার সেরেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল ট্রেনের ঝাঁকুনিতে। তখন টাইম সকাল 5:30। সুন্দর এই সূর্যোদয় দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম কিষানগঞ্জ। আচ্ছা, আলাপ করিয়ে দিই এবারের জার্নির আমার সঙ্গী। দেবু পেশায় সফটওয়্যার টেস্টার, শুভঙ্কর পেশায় ব্যবসায়ী, আর ইনি অঙ্কিতা কন্টেন্ট রাইটার, শেখর সিনেমাটোগ্রাফার, আর এই যে আমি ভবঘুরে। চলন্ত ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে পেরালাম অনেক নাম না জানা স্টেশন। ট্রেনের এই বিচ্ছিরি চা খেয়ে তিতি বিরক্ত হয়ে গেলেও আনন্দ ওই একটাই, আর কিছুক্ষণ পরেই পাহাড় দর্শন। ফাইনালি 7:50 এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে। এখন এনজিপি স্টেশনের কনস্ট্রাকশনের জন্য বেশ খানিকটা হাঁটতে হয় পার্কিংয়ে যেতে, আর ওখানেই আমাদের ড্রাইভার দাদা অপেক্ষা করছে। স্টেশন থেকে বেরিয়ে 1 কাপ চা খেয়ে চললাম পার্কিংয়ে। খুঁজে বার করলাম আমাদের গাড়ি। এবারের ট্রিপের আমাদের ড্রাইভার সুনীল, খুব হাসি খুশি রসিক মানুষ। দেখা হওয়া মাত্রই বন্ধুত্ব হয়ে গেল। সকাল 9টা নাগাদ ব্যস্ত এনজিপি থেকে শুরু করলাম আমাদের জার্নি। প্রায় 110 কিলোমিটার জার্নি করে আমাদের আজকের গন্তব্য সিকিমের প্রাণকেন্দ্র গ্যাংটকে। ব্যস্ত এনজিপি থেকে বেরিয়ে প্রথমেই এলো বেঙ্গল সাফারি। এটা NH10-এর ওপরেই পড়ে। আমরা NH10 ধরে কালীঝোড়া, বিরিকডারা, তিস্তা বাজার, মিল্লি রংপো হয়ে পৌঁছাবো গ্যাংটকে। গ্যাংটক যাওয়ার এটাই সবথেকে বেস্ট রাস্তা। বেঙ্গল সাফারি ক্রস করার পরেই দুপাশে শুরু হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর তার মাঝখান থেকে চলাই ফাঁকা রাস্তা নিয়েই শুরু হবে আজকের আমাদের ইস্ট সিকিম ট্রিপ। সেভক রেল ব্রিজ ক্রসিংয়ে জ্যামে দাঁড়ালাম বেশ কিছুক্ষণ। आपका खाने का टेस्ट एकदम बंगाली जैसा है। फिश मैं तो सोची तो 4-5 पीस मुझे पीस चाहिए होता है। मुझे सुबह शाम दोनों टाइम एक पीस होने चाहिए। हाँ, मुझे सुबह चाहे करी हो चाहे ड्राई। और मेरा भी फिश खा लेगा। मेरा बीबी तो लहसुन तक नहीं खाता। हाँ? फुल वेज है, वेज, एकदम फुल वेज। फिर का काम होता है कुक कौन करता है? हस्बैंड का दिमाग खाना ना वो वहाँ से फिर जैसे कि मुझे मीट मछली खाना है तो मैं खुद बना लेता हूँ। बाकी तो वही প্রায় 15-20 মিনিট দাঁড়ানোর পর গেট উঠল। সেভকের রেলওয়ে ক্রসিং পার করে এগোচ্ছি করোনেশন ব্রিজের দিকে। সেভকের রেলগেট পড়লে বেশ দূর পর্যন্তই গাড়ির জ্যাম লেগে যায়।
সেবকের জ্যাম ক্রস করে বেশ খানিকটা গিয়েই পড়ল সেবকেশ্বরী কালী মন্দির। মন্দির ক্রস করে সামনে গেলেই পড়ে করোনেশন ব্রিজ। এই ব্রিজের কাজ শুরু হয় 1937 সালে আর 1940 সালে এর কাজ কমপ্লিট হয়। ইংল্যান্ডের রাজা জর্জ VI আর কুইন এলিজাবেথের রাজ্যাভিষেককে স্মরণ করেই এই ব্রিজের নাম রাখা হয় করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজ ধরেই যাওয়া যায় ডুয়ার্সের রাস্তায়, আর এখান থেকে গ্যাংটক আর 92 কিলোমিটার। প্রায় 45 মিনিট জার্নি করে এসে আমরা থামলাম টিফিন করব বলে। তো প্রায় 40 মিনিটের মতো জার্নি করে এসে আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে এই যে জায়গাটা হোটেল আদিত্য, এই জায়গাটা এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে পিছনে। তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে সুলতান। হোটেলে উঠছি, এখানে কিছু টিফিন করবো, দেখি কি টিফিন করা যায়। উপরে উঠি। এই হচ্ছে ভিউ আমাদের হোটেলের বাইরে থেকে। শেখর, হ্যাঁ বল। নিউ কামার শেখর কি বলছো শুনুন সবাই। তোর কোনো জিনিসের প্রতি মানে তো ভক্তি আর ভরসা বাড়লে না ভালোবাসা আপনা আপনি বেরো। তো আমরা এখানে বসে খাবার অর্ডার দিয়েছিলাম। আমি আর শেখর দিয়েছি হচ্ছে চিকেন থুপ্পা, আর এরা এখানে দিয়েছে মোমো। এই হচ্ছে আমাদের চিকেন থুপ্পা, আর এটা হচ্ছে চিকেন ফ্রাই মোমো। ভালো করেছে, ভালো করেছে। আর যাই হোক প্রচুর চিকেন আছে, 160 টাকা হিসাবে। টোটাল সমস্ত কিছু খেয়ে আমাদের বিল হয়েছে দেখো 760 টাকা। তো এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে এবার যাব গ্যাংটকের দিকে। মাঝখানে একটা জায়গায় দাঁড়াবো তিস্তা ভিউ পয়েন্টে, ওখান থেকে তোমাদের ড্রোন ফুটেজটা দেখাবো। টিফিন সেরে বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি গ্যাংটকও ঢুকতে হবে, কারণ হোটেলে গিয়েই আমরা আজকে লাঞ্চ করব। এখান থেকে একটু এগিয়েই কালিঝোড়া, আর কালিঝোড়া থেকেই শুরু হয় কালিম্পং ডিস্ট্রিক্ট। কিছুদিন আগেই এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা এখনো কিছুটা ড্যামেজ আছে। এখন রাস্তা রিপেয়ারের কাজ অলমোস্ট কমপ্লিট। বেশ কিছুক্ষণ জার্নি করে এসে পৌঁছালাম রামবি বাজার। এখান থেকে সামনেই তিস্তা বাজার। এখানে রাস্তা আর তিস্তা নদীর ফ্লো অলমোস্ট সেম। তিস্তা বাজার আসলে একটা ফ্লাড প্রোন এরিয়া, সব থেকে বেশি ল্যান্ডস্লাইড এই তিস্তা বাজারে হয়। কাজ এখনো চলছে এখানে। আসলে তিস্তা বাজার একটা ট্রানজিট পয়েন্ট, দার্জিলিং আর কালিম্পংগামী পাহাড়ি পথের সংযোগস্থল। তিস্তা বাজার তিস্তা নদীর একেবারে তীরে পাহাড়ি উপত্যকার সরু অংশে অবস্থিত, ফলে নদীর জল বাড়লে সহজেই আশেপাশের এলাকা প্লাবিত করে।
এখান থেকে একটু এগিয়েই সামনে পেশক ডান দিকের এই রাস্তা ধরেই যাওয়া যায় দার্জিলিং এর অফবিট গ্রামগুলোতে। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আর তিস্তা নদী দেখতে দেখতেই ক্রস করলাম তিস্তা ব্রিজ। ব্রিজ ক্রস করে এসেই পড়ল চিত্রে। এটা একটা জাংশন পয়েন্ট। ডান দিকের এই রাস্তা ধরেই চলে যাওয়া যায় কালিম্পং, আর সামনের এই রাস্তা ধরেই মিল্লি, রংপো, সিংটাম হয়ে আমরা এগোচ্ছি গ্যাংটকের দিকে। এখান থেকে গ্যাংটক আর 55 কিলোমিটার। সামনের এই জায়গাটাই মিল্লি, এখানে রিভার রাফটিংও করানো হয়। সামনের এই ব্রিজটা মিল্লি ব্রিজ। এই ব্রিজ দিয়ে যাওয়া যায় ওয়েস্ট সিকিম, সাউথ সিকিমের পেলিং, রাবাংলা, নানসি। বেশ কিছুটা এগিয়েই থামলাম এক লোকাল দোকানে চা খাবো বলে। তো আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে একটা লোকাল দোকানে। এই যে জায়গাটা, এই দোকানটাতেই আমরা দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। তো আমরা এই জায়গাটা এসে এখন দাঁড়িয়ে রয়েছি। আমরা এই দিক দিয়ে এলাম, ওই দিক দিয়ে এনজেপি হয়ে এলাম, আর এই দিকে চলে গেলে হচ্ছে গ্যাংটক। তো একটু চা খেয়ে তারপর আবার আমরা এখান দিয়ে বেরোবো। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি মামখোলা বলে একটা জায়গা। এখানে একটা এই চায়ের দোকানটাতে এসে দাঁড়িয়ে রয়েছে এখানে। আর সামনের এই দিকের ভিউটা জাস্ট দেখো একবার, এই জায়গাটার ভিউটা দেখো জাস্ট। আমাদের দোকানের পাশেই ছিল এই জায়গাটা। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম। দাদাকে আগে থেকেই বলে রেখেছিলাম ড্রোন ওড়াবো। দাদা আমাদের কথা মতোই নিয়ে গেল এক নাম না জানা জায়গায়। বেশ খানিকটা আনন্দ আর অ্যাডভেঞ্চারের ঝোঁকেই ঢুকে পড়লাম এই নাম না জানা রাস্তায়। তোদের কিছু রিয়াকশন দিতে চাস শেখর? वाओ जस्ट वाओ দেবু কিছু বলতে চাস জায়গাটা নিয়ে? जंगल में मंगल অঙ্কিতা সাফারি করতে এসেছি, বাঘ দেখতে। বরানগরের বাঘ দেখতে। पहाड़ घूरते আমরা অফরোডিং করে এসে এইখানে এসে দাঁড়িয়েছি। এই যে মোটামুটি অফরোডিং করে এসে আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা দেখো একবার, এরকম একটা জঙ্গলের মধ্যে এইখানে আমাদের গাড়ি রাখা, আর এইখানে সামনেই হচ্ছে তিস্তা নদী। এইখানে এসে দাঁড়িয়েছি আমরা। জায়গাটা জাস্ট দেখো, একটাই কারণ ড্রোন ওড়াবো। দারুণ, সেরা 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 একটা অ্যাডভেঞ্চার। মানে গাড়ি করে এসেও খুব সুন্দর অ্যাডভেঞ্চার করা যায়, এটাই যা। তোমাদের নদীর একদম সামনের ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। ড্রোন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন ড্রোন ওড়াতে গিয়ে। ড্রোন খুঁজতে যাচ্ছি এখন। বুঝতে পারছি এখন শেখরে যে কি গান পাচ্ছি। এই যে ড্রোন শেষমেশ খুঁজে পাওয়া গেছে, এই যে ড্রোন আসছে। চলে এসছে ড্রোন আমাদের। ড্রোন ওড়ানো কমপ্লিট। এবার আমরা বেরোবো এখান দিয়ে। এখন 1:41 বেজে গেছে। আমাদের গ্যাংটক ঢুকতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমরা এখনও লাঞ্চও করিনি। তো এবার রাস্তা দিয়ে বেরোই, দেখি এখান থেকে গ্যাংটক আর খুব বেশি হলে 38-39 কিলোমিটার বাকি আছে। তো চলো তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হচ্ছে। মোমো খেয়েছি আর চাউমিন খেয়েছি।
এখান থেকে বেরিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে আর বাংলা ব্যান্ডের গান শুনতে শুনতেই এসে পৌঁছালাম রংপুর ব্রিজ। এই ব্রিজের আরেক নাম অতল সেতু। প্রায় 1130 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজকে বলা হয় গেটওয়ে অফ সিকিম। 2022 সালে ভারতের রাষ্ট্রপতি এই ব্রিজটি উদ্বোধন করেন। এটি NH10-এরই একটি অংশ। রংপো নদীর উপত্যকার উপর তৈরি এই ব্রিজ সিকিমকে ওয়েস্ট বেঙ্গলের সাথে সরাসরি কানেক্ট করে। আর এই ব্রিজ ক্রস করেই ফাইনালি আমরা ঢুকে পড়লাম সিকিমে। শান্ত সিকিমের রাস্তা দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতেই প্রায় 11 কিলোমিটার এসে পৌঁছালাম সিংতামে। সামনে সিংতাম বাজার। সপ্তাহে প্রতি শুক্রবার এখানে হাট বাজার বসে, যেখানে গ্রামাঞ্চল থেকে বিক্রেতা ও ক্রেতারা অর্গ্যানিক সবজি, ফলমূল ও বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন। সিংতাম আর রানীখোলা ব্রিজ পার করে আমরা এগোচ্ছি রানীপুলের দিকে। আর এই সিংতাম থেকেই খুব সহজে যাওয়া যায় পেলিং। রানীখোলা ব্রিজ ক্রস করে বেশ খানিকটা এসেই পড়ল চিশোপানি টানেল। ঘন ঘন ল্যান্ডস্লাইড, বর্ষাকালে রাস্তা বন্ধ হয়ে যাওয়া এড়াতে 2022 সালে তৈরি করা হয় এই টানেল। 250 মিটার লম্বা এই টানেল মেনলি শিলিগুড়ি, গ্যাংটক, কালিম্পংকে খুব সহজেই যুক্ত করে। এখানে রাস্তায় এক একটা বাঁক ঘোরার পরই হঠাৎ খুলে যায় এক নতুন পাহাড়ের ভিউ। দূরে দেখা যায় রানীপুলের দিকটা। শহরের আওয়াজ, কিন্তু পুরো শহর নয়। এখানকার বাতাসেও একটা আলাদা গন্ধ আছে। পাহাড় আর সভ্যতার মাঝামাঝি দাঁড়িয়ে থাকা এক পরিচিত গন্ধ। সূর্য এখন একটু হেলে পড়েছে, আলো এসে পড়ছে রাস্তার ওপর, ছায়া আরও লম্বা হচ্ছে। শেষমেশ এসে পৌঁছালাম রানীপুলে। জায়গাটা খুবই শান্ত। এটা পাহাড়ের সঙ্গে কিছুক্ষণ চুপ করে থাকা, নদীর সঙ্গে কিছু কথা না বলা, আর নিজের ভিতরের কোলাহলকে থামিয়ে দেওয়া। কিছুটা এসেই থামলাম এক নাম না জানা জায়গায়। এখন টাইম 2:55 আর আমরা গ্যাংটক ঢোকার মুখে এইখানটা দাঁড়িয়ে রয়েছি এখন। আর কারণ গ্যাংটকে তো অ্যাকচুয়ালি বড় গাড়ি ওঠে না, তো এখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। তো তোমরা জাস্ট এই জায়গাটার ভিউটা দেখো, সেরা একটা জায়গা। আর এখন ওয়েদারও প্রচণ্ড ক্লিয়ার। আমরা NH10 থেকেও মানে কাঞ্চনজঙ্ঘার দেখতে পেয়েছি, সেটা জানি না, মানে ওটা যদিও ফটো তুলতে পারিনি সেই মোমেন্টে বা ভিডিও করতে পারিনি। তো তোমরা জাস্ট এই বাইরের ভিউটা একবার দেখো এখান দিয়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে পারমিটের জন্য সমস্ত ডকুমেন্ট সুনীলদাকে দিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে পাহাড় বদলাতে থাকে, ঢাল আরও খাড়া, বাঁক আরও তীক্ষ্ণ। গাড়ির ইঞ্জিনের শব্দ পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসে। প্রতিধ্বনিতে তৈরি হয় এক অদ্ভুত মিউজিক। ফাইনালি এসে পৌঁছালাম গ্যাংটক ডিস্ট্রিক্ট কোর্ট পার্কিংয়ে। আমরা এখন এলাম ডিস্ট্রিক্ট কোর্ট পার্কিং গ্যাংটকের। তো এখান থেকেই আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ গ্যাংটক সিটিতে তো অ্যাকচুয়ালি বড় গাড়ি ঢোকে না। তো এখান থেকে আমাদের আবার 2খানা ট্যাক্সি নিতে হবে, কারণ আমরা যেহেতু 5 জন আছি। তো দেখি ট্যাক্সি বুক করে তোমাদের দেখাচ্ছি। ট্যাক্সি, তো এই হচ্ছে আমাদের 2খানা ট্যাক্সি, এখান থেকে যাব। তো আমাদের ট্যাক্সিতে এক একটা ট্যাক্সি 300 টাকা করে পড়ছে, 300 টাকা এক একটা ট্যাক্সি। তো চলো গ্যাংটকের দিকে যাই। গাড়ির জানলা খুললেই গায়ে লাগে পাহাড়ি ঠান্ডা বাতাস, আর সামনের পাহাড়ের গা বেয়েই উঠে আসছে মেঘ। রাস্তার পাশে প্রেয়ার ফ্ল্যাগগুলো হাওয়ায় নড়ে ওঠে, কিছু না বলেই যেন অনেক কথা বলে দেয়। এখানে পাহাড়, আকাশ আর মানুষের বিশ্বাস সবই একদমে বন্দী। তারপর হঠাৎই গাড়ি এসে থামলো এক অজানা রাস্তায়। তো এই রাস্তা ধরে উঠে যেতে হবে। এই সামনেটাই হচ্ছে আমাদের গুরুদাসী হোমস্টে। হোমস্টেটা দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে হোমস্টেটা আছে। আমাদের প্রচণ্ড নিচে নেমে যেতে হচ্ছে এখন। কোথায়?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে নয়, সরি, ভুল ইনফরমেশন। আমাদের শর্টকাট আছে। আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম, আমরা ভাবছিলাম প্রথমে এতটা নিচে নামতে হবে আমাদের, কিন্তু না, আমাদের হচ্ছে এইখানে শর্টকাট আছে। যদি নিচে নামতো তাহলে আমরা শেষ। ফাইনালি কাল রাত থেকে জার্নি করে এখন চলে এসেছি 4টে বাজে। এখন ঢুকলাম গ্যাংটকে আমাদের হোমস্টেতে। আমাদের দুটো রুম হয়েছে, 302, 301। দেখি রুমে যাই। এখন রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। হোমস্টে নয়, হোটেল এটা অ্যাকচুয়ালি। তো দেখো হোটেলের ভিউটা দেখো, আমাদের 3 জনের 3টে খাট। হ্যাঁ, ছোটোর মধ্যে রুমটা খুব সুন্দর। এখানে টিভি রয়েছে, এই হচ্ছে আমাদের বেড, এটা 3 জনের বেড। এখানে একটা বসার জায়গাও রয়েছে, আয়না রয়েছে, আর এই হচ্ছে লাইট, আর এইদিকে হচ্ছে বাথরুম। 1 মিনিট দাঁড়া শুরু কর একটু, প্লিজ ভাই একটু। এই হচ্ছে এটা বাথরুম, বাথরুমটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, আর এখানে গিজারও রয়েছে। সো খুব পরিষ্কার বাথরুম। তো এখান থেকে ফ্রেশ হয়ে আমরা নিচে যাব খাওয়ার জন্য। তো আমাদের মিল 20 মিনিটের জন্য, মানে 20 মিনিটের মধ্যে রেডি করে দেবে বলেছে। তো তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি আমাদের কি কি খাবার দেয়। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি খাবার খেতে। এখন 4:30 5টা বাজতে যায়। এখন আমরা লাঞ্চ করব। এটাই এখানকার ডাইনিং হল। আজকের আমাদের লাঞ্চের মেনু ভাত, ডাল, আলুর চোখা, সোয়াবিনের তরকারি আর মাছের ঝোল। খুব তৃপ্তি করেই লাঞ্চটা সারলাম। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে 7:30 নাগাদ বেরিয়ে পড়লাম এমজি মার্কেট যাব বলে। আমাদের হোটেল এমজি মার্কেট থেকে বেশ অনেকটাই নিচুতে। কোনো প্ল্যান নেই, কোনো তাড়া নেই, শুধু গ্যাংটক আর আমরা। দিনের কোলাহল গুটিয়ে নিয়ে শহরটা তখন আলোয় কথা বলতে শুরু করে। আমরা লালবাজারের নিচে দিয়ে ওপরে উঠতে শুরু করলাম। এখানে প্রচুর মানুষের ভিড়। এখানে খুব কম দামেই শীতের ড্রেস পাওয়া যায়। বেশ খানিকটা উঠে ফাইনালি এমজি মার্কেট দেখা পেলাম। এমজি মার্কেট আলো সফট, কোনো তীব্র ঝলক নেই। এখানে পা রাখলেই গতি বদলে যায়। এখানে কেউ দৌড়ায় না, সবাই হাঁটে নিজের মতো করে। রাস্তার পাথরগুলো আলোয় ভিজে থাকে। হলুদ সাদা লাইটের নিচে মানুষগুলো যেন আলাদা আলাদা গল্প নিয়ে চলছে। হাতে কফি, কেউ মোমোর প্লেট, কেউ বা শুধু হাত পকেটে দিয়ে চুপচাপ। গাড়ির শব্দ নেই, হর্ন নেই। শহরের কোলাহলটা যেন এখানে ঢুকতে পারে না। দুই পাশে দোকান, রঙিন সাইনবোর্ড, কাচের ভিতর আলো। কোথাও উলের জামা, কোথাও পাহাড়ি স্মৃতিচিহ্ন। দোকানের ভেতর আর বাইরের আলো মিশে তৈরি করে একটা নরম উষ্ণতা। কোনো বেঞ্চে বসে কেউ গল্প করছে, কেউ বা ছবি তুলছে নিজের শহরের আর এই মুহূর্তটা। আর কেউ কেউ শুধু বসে আছে এমজি মার্ককেই দেখার জন্য। রাতে এমজি মার্ক সবচেয়ে সুন্দর, কারণ তখন শহরটা নিজেকে প্রমাণ করতে যায় না। সে শুধু থাকে শান্ত, পরিপাটি, নিজের মতো। হাওয়ায় পাহাড়ের ঠান্ডা আর আলোয় শহরের উষ্ণতা। 1975-এর পর সিকিম ভারতের অংশ হলে গ্যাংটকের গুরুত্ব বাড়তে থাকে। প্রশাসন আসে, মানুষ আসে, আর ওই রাস্তাটাও ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। তখনই রাস্তার নামকরণ মহাত্মা গান্ধীর নামে এমজি মার্গ হয়। কিন্তু নাম পেলেই তো আর ইতিহাস হয় না, ইতিহাস তৈরি হয় সিদ্ধান্তে। 2000-এর দশকে নেওয়া হয় এক সাহসী সিদ্ধান্ত। এই রাস্তা হবে পুরোপুরি পথচারীদের জন্য। গাড়ি, হর্ন, ধোঁয়া সবাইকে বাইরে রেখে মানুষকে ফিরিয়ে আনা হবে রাস্তায়। অনেকে সন্দেহ করেছিল, কিন্তু গ্যাংটক জানতো পাহাড়ের শহরে তাড়াহুড়ো মানায় না। এরপর বদলে যেতে থাকে এমজি মার্গ। পাথর বসানো রাস্তা, পরিপাটি দোকান, সামনে আলো। কোনো ঝলমল বিলাস নয়, শুধুই শৃঙ্খলা আর শান্ত সৌন্দর্য। এমজি মার্গ এমনই একটা রাস্তা যা চলতে শেখায় ধীরে আর থাকতে শেখায় শান্তভাবে।
এমজি মার্ট থেকে কেনাকাটা করে বেরোচ্ছি। এই যে আমি দুটো শাল আর এইসব কিনেছি, সবাই কিছু না কিছু কিনছে। চলো লাগছে ভাই এটাতে। এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখন দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে প্রায়, মানে সবই বন্ধ। ইভেন আমাদের হোমস্টে থেকেও ফোন করছে বারে বারে পৌঁছানোর জন্য। দাঁড়াও যাই হোমস্টেতে। লালবাজার থেকে কিছু কেনাকাটি করে রাত 10:30 নাগাদ শান্ত এই রাস্তা ধরে ফিরলাম হোটেলের দিকে। হোটেলে গিয়েই ডিনার করলাম। মেনু ফ্রাইড রাইস আর চিকেন কষা। সবশেষে এই শহর চলতে শেখায় ধীরে আর থাকতে শেখায় শান্তভাবে। গুড নাইট।